অত্যন্ত গুরুতর অভিযোগ উনি এনেছেন এবং সেই সাথে সাক্ষাৎকার দেখেই আমার মনে হলো যে রাইট ওয়ে ইউনূসকে জেলে নিয়ে যাও। এই সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রপতি যে ক্ষমতাকে বন্দী করে, রাষ্ট্রপতি বেসিক্যালি তিনি তো বন্দী করে রেখেছেন এবং এই জন্যে তার শাস্তি হওয়া উচিত। এইটা আমার প্রথম মনে হয়েছে যে ফর এজ অ্যান এক্সাম্পল যে এই ধরনের ফরেজ ইউনূস সবসময় বলে বেড়ান যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে রাষ্ট্রপতিকে তিনি একেবারে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখলেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে ওনাকে অসাংবাদিক ভাবে আপনার বেইজ্জত করলেন এবং এইগুলো বেআইনি, এবং যদি বেআইনি হয় আইনের লঙ্ঘন করলেন। রাষ্ট্রপতিকে যে ব্রিফিং করতে হয় সেইগুলো নাই, রাষ্ট্রপতিকে যে ধরনের আপনার এই ইস্যু, যেমন এখন হয়তো আগামীতে বের হয়ে আসবে ইউনূসের অ্যাপয়েন্টমেন্টটাই হয়তো অসাংবাদিক তো বটেই, আপনার জুট চুরি করে হয়েছে। ওই যে জাজের সই নিয়ে আসছেন সেগুলো হয়তো আগামীতে জাজ সাহেবরা যদি বের হন তখন ওনারা সত্যি কথা বললে, মানে এত ধরনের জুচ্চুরি একটা ভদ্রলোকের কাছ থেকে আমরা কোনোদিন আশা করি। সেই জন্যই ইউনূসের শাস্তি হওয়া উচিত এবং ইমিডিয়েটলি হি শুড বি পুট ইনটু প্রিজন, জেলে নিয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই আপনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অভিযোগগুলো আপনি দেখেছেন, শুনেছেন, কারণ আপনি প্রত্যেকক্ষণ খোঁজ খবর রাখেন। আর এই অভিযোগটি যারা আমরা গত 18 মাসে করেছি বা বিভিন্ন পর্যায়ে এমনকি দেশের বাইরের মানুষজন তারাও ডক্টর ইউনূসের সব কর্মকাণ্ডের অভিযোগ তুলেছিলেন, কিন্তু একজন বাংলাদেশের সিটিং রাষ্ট্রপতি তিনি যখন অভিযোগ করেন এবং সেই পরিষ্কার তিনি বলেছেন ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান মানেন, অধ্যাদেশের নামে যা হয়েছে তার বেশিরভাগ অনিয়ম হয়েছে, আইন মেনে হয়নি, রাষ্ট্রপতিকে রীতিমতো একটা বন্দি দশায় রেখেছিলেন, তাকে কয়েক দফা উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছেন, চেষ্টা করেছিলেন ইত্যাদি এই বিষয়গুলো। তো সাধারণ মানুষ হিসেবে এক ধরনের অভিযোগের বিষয়ে একটি বিষয় থাকে, কিন্তু একজন সিটিং রাষ্ট্রপতি যখন এই অভিযোগ তুললেন এর গুরুত্ব কি, এইটাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই এবং শোনাতে চাইবো। আপনি যদি প্রথমে একটু বলেন যে যখন আপনি এই সাক্ষাৎকারটি দেখলেন প্রথম কোন বিষয়টি আপনার মাথায় এসছে বা আপনার কাছে কেমন সাক্ষাৎকারটি কেমন মনে? আপনার অত্যন্ত গুরুতর অভিযোগ উনি এনেছেন এবং সেই সাথে সাক্ষাৎকার দেখেই আমার মনে হলো যে রাইট ওয়ে ইউনূসকে জেলে নিয়ে যাও। এই সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রপতি যে ক্ষমতাকে বন্দী করে, রাষ্ট্রপতি বেসিক্যালি তিনি তো বন্দী করে রেখেছেন এবং এই জন্যে তার শাস্তি হওয়া উচিত। এইটা আমার প্রথম মনে হয়েছে যে ফর এজ অ্যান এক্সাম্পল যে এই ধরনের ফরেজ ইউনূস সবসময় বলে বেড়ান যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে রাষ্ট্রপতিকে তিনি একেবারে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখলেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে ওনাকে অসাংবাদিক ভাবে আপনার বেইজ্জত করলেন এবং এইগুলো বেআইনি, এবং যদি বেআইনি হয় আইনের লঙ্ঘন করলেন। রাষ্ট্রপতিকে যে ব্রিফিং করতে হয় সেইগুলো নাই, রাষ্ট্রপতিকে যে ধরনের আপনার এই ইস্যু, যেমন এখন হয়তো আগামীতে বের হয়ে আসবে ইউনূসের অ্যাপয়েন্টমেন্টটাই হয়তো অসাংবাদিক তো বটেই, আপনার জুট চুরি করে হয়েছে। ওই যে জাজের সই নিয়ে আসছেন সেগুলো হয়তো আগামীতে জাজ সাহেবরা যদি বের হন তখন ওনারা সত্যি কথা বললে, মানে এত ধরনের জুচ্চুরি একটা ভদ্রলোকের কাছ থেকে আমরা কোনোদিন আশা করি। সেই জন্যই ইউনূসের শাস্তি হওয়া এবং ইমিডিয়েটলি হি শুড বি পুট ইনটু প্রিজন, জেলে নিয়ে যাওয়া উচিত। জি, আপনি যেই শুরুতে যতটুকু আপনি বললেন স্বাভাবিকভাবেই আমরা সবাই সেই জিনিসটাই মনে করি, কিন্তু আর একটা জিনিস, একটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে এখন তিনি এই যে তার যে অভিযোগ তুললেন সেটি খুবই ভয়ঙ্কর সব অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, তিনি কেন এখন মুখ খুললেন? এটা আপনার কোনো পর্যবেক্ষণ আছে কি? হয়তো আগে বলতে পারেন নাই, বন্দী ছিলেন এবং ভয়ও ছিল, হ্যাঁ মৃত্যুর ভয় ছিল হয়তো এই জন্য, কিন্তু আমরা যখন ওত নেই তখন আমরা বলি যে আমরা সব রকম ভয়, সব রকম প্ররোচনার ঊর্ধ্বে থেকে সংবিধান সম্বন্ধ রাখবো। এটা যারা মন্ত্রী হন, যারা আপনার অবশ্যই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হন, সুতরাং সেই ক্ষেত্রে ভয়ের বিষয়টা আপনার যদিও ইজ ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় তিনি আগেও এটা বলতে পারতেন, তবে আগে তাকে সুযোগ দেওয়া হয়নি। সাংবাদিকদের মনে আছে আপনার মানব জমিনের এডিটরের সাথে সাক্ষাতের পরেই দেখা যায় তাকে সব কিছুর থেকে আপনার বিতাড়িত করা হয়, তাকে বন্দি জীবনে নিয়ে আসা হয়, কোনো অনুষ্ঠানে উনি যেতে পারেন না। হ্যাঁ, যেগুলো
সাংবিধানিকভাবে এবং আপনার নিয়ম চলে আসছে সেইগুলো থেকে উনি বঞ্চিত হন। হ্যাঁ, সেই কারণে হয়তো বলতে পারেননি আগে। এখন যেহেতু ওই ধরনের বাধ্যবাধকতা কমেছে, সেই কারণে সুযোগ হয়ে বলার, এবং আই এম হ্যাপি যে তিনি সত্য কথা প্রকাশ করেছেন। আর আমি এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আমাদের এই যে বিএনপি, আমাদের উল্টো দল বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে তারাও সংবিধানে বিশ্বাস করে এবং সাংবিধানিক প্রক্রিয়া যাতে চলমান থাকে সেই জন্য তারা ওই সময়ে রাষ্ট্রপতিকে সহায়তা করেছে এবং সেই সাথে সামরিক বাহিনী, 3 বাহিনীর প্রধানকেও, যেটা রাষ্ট্রপতি বলেছেন। আই থ্যাংক দেম। অ্যাটলিস্ট এই আপনার এই যেটা এথিক্যাল এন্ড মরাল পজিশনটা ছিল যে আমরা সংবিধানকে সমুন্নত রাখি। জি, তিনি রাষ্ট্রপতি অভিযোগ করলেন, অনেকগুলোই তো অভিযোগ করলেন। এর মধ্যে যেমন একটি বিষয় তিনি বলেছেন যে তার সারা বিশ্বের যে বাংলাদেশের হাই কমিশন গুলো এবং এম্বাসি গুলো থেকে তার ছবি নামিয়ে ফেলা হলো, এমনকি 2টা দেশ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই সব জায়গায় তাকে জানানোই হয়নি, যেতে দেওয়া হয়নি। তাহলে এইটার কি আন্তর্জাতিক কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যে মানে তাকে যে আটকে রাখা হলো, বিদেশে যে যেতে দেওয়া হয়নি? পাশাপাশি একই সাথে সম্পূরকভাবে আপনি যদি একটু বলেন, এই যে এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রাষ্ট্রপতি স্বয়ং তুললেন, এটি আন্তর্জাতিক মিডিয়াতেও আসছে, বিভিন্ন মিডিয়াতে আসছে, এখনই বা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা কি ওনাকে? দেশের একটা বড় বদনাম হলো, তবে রাষ্ট্রপতির ছবি কিংবা কার ছবি এগুলো সরকার নির্ধারণ করতে পারে। আমি দেখেছি যেমন ভারতবর্ষের ছবি একজনেরই, শুধু মহাত্মা গান্ধী। হ্যাঁ, তো সেই সূত্রে আমি মনে করি আমাদের দেশে শুধু বঙ্গবন্ধু থাকা, এটা আমার ব্যক্তিগত অভিমত থাকা উচিত। হ্যাঁ, সুতরাং এই ছবি টবি নিয়ে আমি খুব আই এম নট ভেরি কিন, কি হলো না হলো। আর রাষ্ট্রপতির বিদেশ যাওয়াটা মিথ্যাচার না করে রাষ্ট্রপতিকে তারা বলতে পারতেন যে আপনার দাওয়াত এসেছে, আমরা মনে করি আপনি যাবেন না, কারণ রাষ্ট্রপতি সরকারের হুকুমে, সরকারের সুপারিশে কাজ করেন। সুতরাং ওনার ওখানে ব্যক্তিগত আপনার যেদিন তিনি রাষ্ট্রপতি হলেন তখন তিনি সরকার হয়ে গেলেন, সরকারের আপনার সুপারিশে কাজ করেন। বিদেশ যাওয়াটাও সরকার সুপারিশটা বলতে পারতো যে আমরা চাই না আপনি যান, এবং those could be is not অত সিরিয়াস অভিযোগ বলে আমি মনে করি না। তবে সবচেয়ে বড় অভিযোগটা হচ্ছে যে এই রাষ্ট্রপতিকে তারা বিভিন্ন রকম অপকর্মে যুক্ত করেছেন বাধ্য করে, সেইগুলো সবচেয়ে ভয়ানক বিষয়, এবং এটা আমাদের দেশের বদনাম সারা বিশ্বে নিয়ে আসবে। যেমন একটা দেশ যেখানে এই ধরনের আপনার কাজ হয়, এগুলো কিন্তু আমাদের সম্মান, এমনি আমাদের ভাবমূর্তি অনেক দুর্বল, আর আমাদের ভাবমূর্তিটা আরো দুর্বল করে দেবে বলে আমার বিশ্বাস। যে তিনি বলেছেন তাকে কয়েকবার চক্রান্ত করে উৎখাত করার চেষ্টা করা হয়েছিল, এমনকি গণভবনের মতো তার বাসভবন অর্থাৎ বঙ্গভবনে লুটপাট করার জন্য চারপাশ দিয়ে লোকজন আসছিল, সেই জিনিসগুলো বলেছেন। তো এমনি সাধারণ মানুষ হিসেবে আমরা তো জানি যে যদি কোনো রাষ্ট্রপ্রধানকে উৎখাতের চক্রান্ত করা হয়, সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এইটা উনি তো সময় পেয়েছিলেন, আন্তর্জাতিক মহলকেও কি ওনার তাৎক্ষণিক অবহিত করার কোনো সুযোগ ছিল কিনা? আমরা বিশ্বের অনেক জায়গায় দেখেছি যে যদি দেশে কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো সমস্যায় পড়েন বা এই ধরনের কোনো সিচুয়েশনে, তিনি তাৎক্ষণিক হয়তো বাইরেরও কোনো সহায়তা নিতে পারেন। আপনার কাছে মনে হয় যে সেই জায়গায় কোনো বাধা ছিল কিনা ওনার আন্তর্জাতিক মহলের সাথে? উনি কি, আমি ঠিক বলতে পারবো না, তবে মনে হয় বাধা ছিল, যার ফলে আর বোধহয় দেশের সম্মান নষ্ট হবে সেই জন্য হয়তো উনি সেই পথ যান নাই, কিন্তু হয়তো বাধা ছিল, বাধার ফলে উনি এই তথ্যগুলো ঠিক মতো পৌঁছাতে পারেন। কিন্তু যদি তেমনটাই হয়ে থাকে, এখন উনি যে অভিযোগগুলো তোলেন, আপনিও যদি বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, এখন ডক্টর, যেমন যদি আমরা জানি কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে তাকে উৎখাতের যদি ষড়যন্ত্র করা হয় এবং সেটি যদি ব্যর্থ হয় বা সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল, এটা রাষ্ট্রদ্রোহিতা। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই সরকার এখন যারা আছেন, যদিও মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তিনিও ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান সহ বিএনপি নেতৃত্বকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে গেছেন 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। বিএনপির নেতৃবৃন্দ তো এই জিনিসগুলো জানতেন, তো তারা এতদিন কোনো মুখ খুলছেন না বা তারা কোনো কিছুই করলেন না। এখন তাদের করণীয় কি হতে পারে, কোনো ধারণা দিতে পারে? আমার মনে হয় বিএনপি নতুন সরকার হয়েছে এবং
যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ইলেকশনের মধ্যে এসেছে, তারা একটু সময় নিচ্ছে, হ্যাঁ, যে কারণ স্থিতিশীলতা ইজ ইম্পর্টেন্ট, এই জন্য হয়তো। তবে আমার মনে হয় বিএনপি এই যে দাসদ্রোহিতার অপরাধে ইউনূসকে, যদিও সাজানো গোছানো আপনার ইউনূসের কারণেই ওনারা এসেছেন, তবু মনে হয় দেশের সাংবিধানিক আপনার কিসের জন্য সক্ষমতা রাখার জন্য তাদের ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত এই তারিক সরকারে। হয়তো তারা সময় নিচ্ছেন, কিন্তু আগামীতে হয়তো তারা এটা আনা উচিত এবং ইমিডিয়েটলি তাকে বাইরে যাতে না যায় তার ব্যবস্থা করা। জি, আর শেষ আরেকটা বিষয়, যে এই যে পররাষ্ট্র মন্ত্রী এখন যিনি খলিলুর রহমান, তিনিও তো এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের খুব প্রভাবশালী এবং আন্তর্জাতিকভাবে প্রভাবশালী একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তৌহিদ হোসেন, কিন্তু উনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেখা গেছে যে পররাষ্ট্র বিষয়ক সবকিছুতেই উনি ছিলেন। তো এই যে রাষ্ট্রপতি যে অভিযোগ করেছেন, তিনি কিন্তু শুধুই ডক্টর ইউনূসের বিরুদ্ধে করেননি, ইউনূসের বিরুদ্ধে করেছেন, উপদেষ্টাদের বিরুদ্ধেও কমপ্লেন করেছেন যে তারাও বিভিন্নভাবে চক্রান্ত অংশ নিয়েছিল। এখন খলিলুর রহমানই আবার পররাষ্ট্র মন্ত্রী হলেন এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় তার স্বাভাবিকভাবে এই পদ অনুযায়ী তৎপরতা শুরু করেছেন। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এটা আপনার বর্তমানে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমি চিনি অনেকদিন ধরে। উনি অত্যন্ত চালাক লোক, স্মার্ট লোক, যাকে স্মার্ট বলে বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু তারও কিন্তু অনেক সমস্যা হয়েছে এবং তিনি অ্যাক্টিভিস্ট। আপনার মনে আছে ওনার যখন মামা শ্বশুর আপনার প্রধান কি হলেন, চিফ অ্যাডভাইজার হলেন সেই জাস্টিস লতিফুর রহমান, তখন উনি ওনাকে দিয়ে আপনার 13-14 জন সিনিয়র সচিবদের ওই ওথ টেকিং এর পরপরই আপনার বরখাস্ত করেন। এটার পিছনে উনি নাকি ছিলেন বলেই জানা যায়। হ্যাঁ, সো হি ইজ অ্যান অ্যাক্টিভিস্ট। আর উনি ফরেন মিনিস্ট্রিতে ছিলেন, আওয়ামী লীগ সরকার ওনাকে ডেপুটেশন এক্সটেনশন দিয়ে রেখেছে। তিনি সবার সাথে খুব ভালো আপনার ব্যবহার করতে পারেন, যার ফলে এটা সম্ভব হয়েছে। কিন্তু তিনিও খুব সমস্যা, বিশ্বে কিন্তু ওনার গ্রহণযোগ্যতা খুব বেশি এমন বলতে পারেন, কারণ ইউএনএতে তিনি বহুদিন ওএসডি ছিলেন, কারণ ইউএন এর আইন ভঙ্গ করে। ইউএন এর একজন এমপ্লয়ি, যেটা পত্রিকায় দেখেছি, একজন ইউএন এমপ্লয়ি দুটো চাকরি একসাথে করতে, ইউএন এর জব এবং অন্য সরকারের জব করতে পারে। তিনি সেই আইন ভঙ্গ করে লতিফুর রহমান সাহেবের একান্ত, আর একই সময় তিনি ডাব্লিউটিও চাকরি করছে, সেই জন্য তাকে আর পরে ডাব্লিউতে আর নেয় নাই, তাকে ওএসডি করে ওএসডি করে জেনেভাতেও রাখতে দেয় নাই, তাকে জেনেভা থেকে বের করে নিউ ইয়র্কে হেডকোয়ার্টার পাঠিয়ে দিয়েছে। বহু বছর তিনি ওএসডি, কোনো কাজ ছিল না, এমনি বেতন, বাংলাদেশে যেটা ওএসডি হয়। তো ওখানেও ওনার যথেষ্ট আপনার ক্রেডিবিলিটির সমস্যা আছে। তারপরে ওনার আরো বিভিন্ন বিষয়ে ক্রেডিবিলিটি প্রবলেম। হঠাৎ করে ইউনূস সাহেব তাকে, শুনেছি যেটা, এটাও পত্রিকা মারফতে এই সোশ্যাল মিডিয়াতে, যে পিনাকি ভট্টাচার্য সাথে ওনার ভালো সম্পর্ক, উনি তাকে হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা নিয়ে যান। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে পরবর্তীতে তিনি আপনার কি বলেন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা হলেন। আর সেইটা হওয়ার পরে হি ইজ অ্যান অ্যাক্টিভিস্ট, সুতরাং তিনি ওই আমেরিকানদের সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করলেন, কিন্তু আমেরিকানরা ওনার ক্রেডিবিলিটি দেখবে, সুতরাং যে উনি থাকলেই সব ভালো হবে এমন না। আমার মনে হয় যে কারণে উনি উপদেষ্টা হয়েছেন, একটা বড় কারণ হলো তিনি অনেক বছর ধরে আপনার তারিক জিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছেন এবং ওই যে যখন তিনি ওএসডি ছিলেন, এইখানে রিটায়ার্ড করেছেন, তখন তারিক জিয়ার তিনি বিভিন্ন বিষয়ে তারিক জিয়া এবং পিনাকি ভট্টের সাথে তিনি কন্টিনিউয়াসলি ওদের সহায়তা করে। সেই কারণেই যখন তিনি জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার হলেন, ইউনূসকে লন্ডন নিয়ে গেলেন তারিক জিয়ার সাথে সাক্ষাতের জন্য, ওইসব কারণে হয়তো উনি আপনার পররাষ্ট্র আপনার মন্ত্রী হয়েছেন টেকনোক্র্যাট হিসাবে। কিন্তু কতটুকু অর্জন করতে পারেন আমি জানি না। আর বিশেষ করে তিনি যে 3 দিন আগে যে আমাদের বাংলাদেশ সরকার, ইউনূস সরকার আমেরিকার কাছে সন্ধি বিভিন্ন চুক্তি করেছে, এইগুলো যদি তিনি ঠিক মতো বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু তারিক সরকারের সমস্যা। আমার মনে হয় তারিক সরকার ওনাকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে, তাদের বোধহয় অসুবিধা হওয়ার সম্ভাবনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই কথাটাও বলেছেন যে এই যে চুক্তিগুলো হয়েছে সেটি সংবিধান অনুযায়ী তাকে অবহিত করার কথা, জানানোর কথা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ের 3 দিন আগে যেটি করেছেন সেটিও তাকে জানানো হয়নি। তো এই জিনিসগুলো আমি শেষ করছি একদম আপনার শেষ কথাটুকু শুনে, যে রাষ্ট্রপতি যখন এখন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুললেন, এর আগে আপনি সহ আপনারা যারা বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করেছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত,
এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়কে ডক্টর ইউনূসের কার্যক্রম নিয়ে অবহিত করেছিলেন। তো তারা তো ডক্টর ইউনূসের কার্যক্রম গুলো জেনেছেন কিছু, যদিও অনেকে বিশ্বাস করতে চাননি কারণ তাদের ব্যক্তিগত বন্ধুত্বের সুবাদে। এখন রাষ্ট্রপতি যখন অভিযোগ তুললেন, এখন ওনারা আন্তর্জাতিক মহল বা ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব তারা এটাকে কিভাবে নিতে পারে? তারা আরো সিরিয়াসলি নেবেন। দেখেন, ইউনূস সম্পর্কে আমরা কিছু বললেই তখন বিদেশি বন্ধুরা বলতো, তোমরাই তো ওনাকে প্রমোট করলা, কিছুদিন আগে তোমরাই তো ওনাকে তোমাদের আদর্শ পুরুষ হিসাবে আমাদের কাছে চিত্রায়িত করেছে। এবং বেসিক্যালি শেখ হাসিনা সরকার ইউনেস্কোকে প্রমোট করেছেন সারা বিশ্বে। এই ইউএনওতে একটা ক্লাব, গ্রামীণ ক্লাব তৈরি করেছিল, ৭৭ দেশের রাষ্ট্রদূতের সদস্য। তখন আমরা ইউনেস্কোকে সারাক্ষণে প্রমোট করেছি। আর এখন তার বিরুদ্ধে তোমরা বলছো। তা আমরা তখন ওদের বলছি, দেখো, ইউনুসের বিপরে ব্যক্তিগতভাবে আমাদের কোনো আক্রোশ, কিন্তু উনি যে কাজগুলো করতেছেন আফটার বিকামিং চিফ অ্যাডভাইজার, এইগুলো মারাত্মক, দেশের জন্য অমঙ্গলকর। যিনি একসময় দুনিয়া তাকে এই দারিদ্র দূর করার জন্য সে দারিদ্র সৃষ্টি করে, এবং এইসব ব্যাপারে উনি এত বেখেয়াল, মানে উই ক্যানট থিঙ্ক। বেসিক্যালি আমি এটা প্রায় বলি যে হি হিমসেলফ abdicated himself from taking any responsibility of government. হ্যাঁ, আর অন্যদিকে তিনি জিহাদি এবং এই মব গুলোকে প্রমোট করে, মানে ওনার অ্যাক্টিভিটিস ডাজ নট গো along with the Yunus who used to know. মনে হলো যে শয়তানে আসর করেছে। তো এইটা বিদেশিদের বোঝাতে সময় লাগে যে ওনার অ্যাক্টিভিটি। তখন অনেকে বলেছে যে উনি হয়তো এই যে গুড ম্যান, যার ফলে তিনি কন্ট্রোল করতে পারতেছে তোমার দেশের, মানে বদনামটা বিভিন্ন দিকে এনেছে। তারপরে যখন উনি বললেন যে বাঙালিরা জালিয়াতিতে ১ নম্বর, তখন কারু মানে এত অধঃপতনে আমাদের ভাবমূর্তি নামিয়ে দিলেন, এখন তো কেউ বিশ্বাস করবে না বাঙালিদের। মানে দিস জেন্টলম্যান হ্যাজ ক্রিয়েটেড সো মাচ হার্ম টু দ্য বাংলাদেশ নেশন, যদি আমরা তাকে অত সম্মানের আসনে রেখেছি। আর এখন প্রেসিডেন্ট সাহেব বলেছেন, একই আমরা যেগুলো তুলে ধরেছি, এখন প্রেসিডেন্টের বক্তৃত্ব ওগুলো আরো জোরালো হয়েছে। এবং আমার মনে হয় এই জন্য তারেক রহমান সরকার তাকে ইমিডিয়েটলি আপনার বন্দী করে তার শাস্তির ব্যবস্থা করা। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে সময় দিয়েছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অন্য কোনো সময় আবারও আমি এখানে বলি, ইউনূস সাহেবের ব্যক্তিগত আমাদের কোনো আক্রোশ নাই, কিন্তু যে অপকর্ম করে, যাতে আগামী থেকে এই ধরনের অপকর্ম না করে, সেই জন্যই শাস্তি দরকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।